ভারতকে হাসিনাবিহীন বাংলাদেশ মেনে নেওয়ার পরামর্শ। এবং সর্বশেষ জানাবো, ভারতের পররাষ্ট্র সচিব হাজির একই দিন 27 রাষ্ট্রদূতের কাছে তুলে ধরলেন ভারতীয় প্রোপাগান্ডা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতকে হাসিনাবিহীন বাংলাদেশ মেনে নেওয়ার পরামর্শ। শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্ক অনেকটা তলানি গেছে। ভারত এখনও শেখ হাসিনার পতন মানতে পারছে না। তাদের ভাবনায় এখনও শেখ হাসিনা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন শেখ হাসিনা। শুভেন্দু বলেছেন, শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী, বাকিরা অবৈধ। অচিরেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন। ঢাকা বিমানবন্দর থেকে তাকে সেলুট করে নিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের চূড়ান্ত নৈরাজ্যের পরিস্থিতি চলছে। বেছে বেছে হিন্দুদের ওপরে হামলা করা হচ্ছে। হিন্দুদের মন্দির, দোকান, ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। অথচ বাংলাদেশ ভারতের ওপরে নির্ভরশীল। ভারত পণ্য না পাঠালে ভাত কাপড় জুটবে না। ঝাড়খণ্ডের বিদ্যুৎ না পেলে আধারে ডুববে বাংলাদেশ। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনাবিহীন বাংলাদেশের বর্তমান বাস্তবতা মেনে নিতে হবে। বাংলাদেশ ভারত সম্পর্কে আস্থার ঘাটতির মধ্যেই ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে একটি বৈঠক হয়ে গেছে। শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে অপপ্রচার চালাচ্ছেন, সেটি বন্ধ করার জন্য বলা হয়েছে। এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, এই বিষয়ে নোট দিয়ে গেলাম, আলোচনা করব। বাংলাদেশ ভারত পারস্পরিক সম্পর্ক ভালো থাকলে তাতে দুই দেশই লাভবান হবে। কারণ দুই দেশেই ব্যবসা আছে। সম্পর্কের অবনতি হলে ভারতেরই ক্ষতি বেশি হবে বলে বিশ্লেষকরা বলেছেন। আস্থার যে সংকট তৈরি হয়েছে, সেই আস্থা ফিরিয়ে আনতে হবে। সম্পর্কের ক্ষেত্রে দুই দেশের জনগণকে প্রাধান্য দিতে হবে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা AKM শামসুদ্দিন কলামি লিখেছেন, শেখ হাসিনা ছিল ভারতের জন্য সোনার ডিম দেওয়া রূপকথার হাঁসের মতো। শেখ হাসিনার কাছে যখন যা চেয়েছে তাই পেয়েছে তারা অনায়াসে। কাজেই এমন একজনই তাদের প্রয়োজন ছিল। সোনার হাঁস যতদিনই বেঁচে ছিল, প্রতিদিন একটি করে সোনার ডিম পাওয়ার লোভে গৃহস্থ হাঁসটিকে যেমন যত্ন করতেন, ভারতও তেমনই তাদের স্বার্থে হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যা করার তাই করেছে। এখানে ভারতের কায়েমি স্বার্থ রয়েছে। ভারত চেয়েছিল হাসিনা চিরস্থায়ী রূপে বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকুক। তাতে বাংলাদেশে তাদের চিরস্থায়ী স্বার্থ নিশ্চিত হবে। হাসিনা যেখানে একাই ভারতের স্বার্থ রক্ষা করে গেছেন, সেখানে অন্য কারোর প্রয়োজন পড়েনি তাদের। ফলে তারা এদেশের জনগণকে বিন্দুমাত্র গুরুত্ব দেয়নি। তাই এখন শেখ হাসিনা নেই, ভারতকে বাংলাদেশের বর্তমান অবস্থা মেনে নিতে হবে। ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাইকমিশনে নিরাপত্তা দিতে ব্যর্থ হলে দেশটিকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তা চাওয়ার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেক্ষেত্রে বাংলাদেশ ভারতকে সহায়তা করতে পারে বলেও জানিয়েছেন তিনি। গতকাল সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি। উপদেষ্টা তার পোস্টে বলেন, যদি ভারতের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হাই কমিশনে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তা চাইতে পারে। সেক্ষেত্রে শান্তিরক্ষা মিশনে সৈন্য সহায়তা বাড়িয়ে সহযোগিতা করতে পারে বাংলাদেশ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা বলতাম হাসিনাবিহীন বাংলাদেশ চাই, আজকে হাসিনাবিহীন বাংলাদেশ পেয়েছি, এখন আওয়ামীবিহীন বাংলাদেশ করতে হবে। মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ ভদ্রলোক আর আওয়ামী লীগের গণতন্ত্র পাশাপাশি চলতে পারে না। জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠার তাণ্ডবে হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড শেখ হাসিনা। ক্ষমতায় গিয়ে শেখ হাসিনা জামায়াতের দায়ের করা মামলাটি খারিজের ব্যবস্থা করেছিল। সেই মামলা আবার পুনরুজ্জীবিত করতে হবে। তাকে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যান আশা প্রকাশ করে বলেছেন, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তারা বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে। বুধবার সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। টবি ক্যাটম্যান বলেন, ট্রাইব্যুনালের যেসব আইন সংশোধিত হয়েছে তা সঠিক হয়েছে। আইনের আরও সংশোধনের প্রয়োজন হতে পারে। সে ব্যাপারে আমরা সম্মিলিতভাবে আরও কিছু বিষয়ে প্রস্তাবনা দেব। হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র, আশা করি তারা বাংলাদেশের রুল অব লর প্রতি শ্রদ্ধা দেখাবে।
বাংলাদেশ থেকে যদি শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়া হয়, সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে। ভারতের পররাষ্ট্র সচিবও হাজির একই দিন। 27 রাষ্ট্রদূতের কাছে তুলে ধরলেন ভারতীয় প্রোপাগান্ডা। বাংলাদেশকে নিয়ে দুশ্চিন্তার কালো মেঘ ভারতীয়দের আকাশে। 5 আগস্ট শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ সরকারের গণঅভ্যুত্থানে পতনের পর যে ভ্রু কুঁচকেছে ভারত, সেটা এখনও ওই পর্যায়ে। স্বাভাবিকই হতে পারছে না। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, কিন্তু এটা যেন শুধু কাগজে কলমেই থাকবে। বাস্তবে বাংলাদেশের সবকিছুর মাতব্বরিটা ভারতই করবে। বাংলাদেশও তার ভালো মন্দ যেন ভারতকে জিজ্ঞেস করে অনুমতি নিয়েই করতে হবে। মালদ্বীপ, শ্রীলঙ্কাতেও এমন দাদাগিরি চলছিল, সেখানকার মানুষ মুক্ত হয়েছে। এরপরই ভারতের সন্দেহ ছিল বাংলাদেশও ওইভাবে হাতছাড়া হয়ে না যায়। সেজন্যই 2024-এর 7 জানুয়ারির জাতীয় নির্বাচনটা বিশ্বের গণতন্ত্র মনা সব দেশকে সাইড করে ভারত তার ইচ্ছে মতো একতরফা করার সুযোগ করে দিয়েছিল আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে। আওয়ামী লীগ ওই নির্বাচন এমনভাবে করে যে বিরোধী কোনো দলও পাচ্ছিল না। ফলে নিজ নিজ দলের একজনকে ডামি বিরোধী দলের বানিয়ে নির্বাচন অনুষ্ঠান করে বিপুল আসনে জয়লাভ করে। বাংলাদেশের গণতন্ত্র পদদলিত হয়। ভারত যাদেরকে ওই ফর্মুলায় নির্বাচন করিয়ে নিজের পছন্দের সরকার তৈরি করে, নিজের কবজা করে রাখে, সেখানে আর ভিন্ন মত আসবে কোত্থেকে? জুলাই আগস্টের আন্দোলন শেখ হাসিনা ও ভারতে সেই সাজানো সংসার তছনছ করে গণঅভ্যুত্থান ঘটায়। সে থেকেই বিস্ময়ের ঘোর কাটছিল না ভারতীয়দের। ভ্রু কুঁচকে যায়, কিভাবে কি হলো সেটা ঠাউর করতে ব্যর্থ হওয়ার লজ্জায়। শেখ হাসিনাকে নিজ দেশে আশ্রয়ী শুধু নয়, হাজারো আওয়ামী লীগের নেতাকর্মীদের ঠাঁই দিয়ে উদারতা দেখায়। পাশাপাশি সেই 5 আগস্টের পর থেকে যা যা তারা করেছে সেই বর্ণনা এখন আর দেওয়ার প্রয়োজন নেই। দুদণ্ড শান্তি দেয়নি তারা বাংলাদেশের মানুষকে ও উপদেষ্টা পরিষদকে। বহু ইস্যুতে উত্তপ্ত করার চেষ্টা চলে। বাংলাদেশের মানুষও পরিস্থিতি বুঝে শান্ত থেকে ভারতের পাতা ফাঁদে দেয়নি পা। সর্বশেষ যে পরিস্থিতি তারা করেছে কলকাতা ও আগরতলায়, বাধ্য হয়ে 2 উপ হাই কমিশনকে ফিরিয়ে নিয়ে এসেছে বাংলাদেশ। এই হাই কমিশনে হামলা, পতাকায় আগুন, লুটপাটও বাংলাদেশের মানুষ শান্তভাবে হজম করেছে। কিন্তু ভারতীয় মিডিয়া বাংলাদেশের অভ্যন্তরে কাল্পনিক ও মিথ্যা সব ঘটনা তৈরি করে প্রচারে ব্যস্ত বিশ্ব মিডিয়ায়। পরিস্থিতিটা এমন পর্যায়ে চলে গেছে যে বাংলাদেশের উপদেষ্টা পরিষদ তটস্থ। সংখ্যালঘু নির্যাতনের কার্ড এখনও চালাচ্ছে ভারতীয় মিডিয়া। এতে সরকারি পৃষ্ঠপোষকতা আছে কিনা সেটা নিয়ে সন্দেহ হলেও তাদের মিডিয়াকে এমন অপপ্রচার রোধে কোনো পদক্ষেপ নেয়নি শতবার আন্তর্জাতিক মিডিয়া ফ্যাক্ট চেক করে ভারতের মিডিয়ার মিথ্যা তথ্য প্রকাশের পরও। ভারত সরকার ওই মিথ্যা সব তথ্য বিশ্বাস করেই যাচ্ছে, যার প্রমাণ মমতা ব্যানার্জি ও সর্বশেষ ঢাকায় পররাষ্ট্র সচিবের বক্তব্য। নানাভাবে ভারত বাংলাদেশ ও বাংলাদেশের জনগণকে হয়রানির চেষ্টা করে ভিসা প্রদান বন্ধ, আমদানি রফতানিতে বিঘ্ন ঘটিয়ে বাংলাদেশ বাধ্য হয়ে পাকিস্তান সহ অন্যান্য দেশ থেকে আমদানির উপায় খুঁজে বের করে। একই সঙ্গে ইউরোপের অনেক দেশে বাংলাদেশের ছাত্র ও শিল্পপতিদের ভিসা নিতে দিল্লিতে যাওয়ার যে প্রক্রিয়া, সেটাও ভারতীয় ভিসা না দেওয়ায় চরমভাবে ব্যাহত হচ্ছে। প্রধান উপদেষ্টা তাই তো ইউরোপিয়ান ইউনিয়নের 27 দেশের কূটনীতিবিদদের ঢাকায় আমন্ত্রণ করে তাদের সঙ্গে সোমবার তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক করে। কিন্তু অনেকটাই ঠিক ওই দিনই ভারতের পররাষ্ট্র সচিব জরুরি এক সফরে আসেন ভারতীয় বিমান বাহিনীর এক বিশেষ বিমান নিয়ে। বৈঠক করেন পররাষ্ট্র সচিবের সঙ্গে, দেখাও করেছেন তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। 5 আগস্টের পর এটাই প্রথম কোনো ভারতীয় কর্মকর্তার বাংলাদেশ সফর। কিন্তু প্রশ্ন, পররাষ্ট্র সচিবের এমন একটা দিন বেছে নিতে হবে যেদিন ইইউ এর 27 দেশের কূটনীতিকরা যখন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে ঢাকা পা রেখেছেন। কিছুটা রহস্য তো আছেই। কি বলতে কি বলে ফেলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস, হয়তো সেটা এড়াতেই অনেকটা নমনীয়তা প্রদর্শন করে ভারত ওই কর্মকর্তার জরুরি ঢাকায় আগমন। প্রফেসর ইউনুসও ছাড় দেওয়ার মানুষ নন। আন্তর্জাতিক পর্যায়ে তারও বিচরণ কম নয়। কোথায় কিভাবে কাকে দমাতে ব্যবহার করতে হবে সেটা তার চেয়ে কে ভালো জানবেন। প্রধান উপদেষ্টা ক্লিয়ার করেই বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু যেমনটা সংখ্যালঘু ও অন্যান্য বিষয় নিয়ে ভারতীয় মিডিয়া প্রচণ্ড রকম প্রোপাগান্ডা চালাচ্ছে। এ ব্যাপারে প্রফেসর ইউনুস ইইউ এর কূটনীতিবিদদের সহায়তা কামনা করেছেন। তিনি এও বলেছেন যে বিভিন্ন দেশের মিডিয়াকে বাংলাদেশের অভ্যন্তরে কি ঘটছে সেটা দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে বারবার। এখানে শান্তিপূর্ণ সহ অবস্থান সব ধর্মের মানুষের, তবুও মিথ্যা প্রচারণা উদ্দেশ্যমূলক। এটাতে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ণ হচ্ছে। ফলে এটা বড় ধরনেরই এক অভিযোগ ইইউ এর কাছে বাংলাদেশের।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।